कि मैं दुनिया के सामने खुल्लम खुल्ला ऐलान कर सकूं कि आजाद हिंद फौज अब बिल्कुल तैयार है। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবী। তার বাবা কটকের সরকারি উকিল ছিলেন। তার পৈতৃক বাসভূমি ছিল 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। বর্তমানে ওই গ্রামটির নাম রাখা হয়েছে সুভাষ গ্রাম। তার স্ত্রীর নাম এমলি সাঙ্কল এবং তার সন্তানের নাম অনিতা বসু। তবে তার বিবাহিত জীবন সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। ভারতের প্রথম স্বতন্ত্র সেনাবাহিনী এই মহান মানুষটি নির্মাণ করেন। দুনিয়ার সবথেকে বড় তানাশাহ হিটলারও নেতাজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নেতাজির বিচারধারা যুবকের মনে দেশের প্রতি ভালোবাসা ও বলিদানের কথা জাগিয়ে তোলে। তার কর্মতে ব্রিটিশরা ভয় পেতেন। তার নিজের জীবনে সবসময় আত্মবিশ্বাস ও চমক ছিল। বাল্যকালে সুভাষচন্দ্র বসু খ্রিস্টান স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন, কিন্তু এখানে ভর্তি হওয়ার আগে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে ভারত বিরোধী ব্রিটিশ প্রফেসরের কথায় রেগে গিয়ে তিনি তাকে চপ্পল দিয়ে মারেন। তার জন্য তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। 1918 সালে তিনি দর্শন শাস্ত্রতে গ্র্যাজুয়েট করেন এবং তার পিতার কথা রাখার জন্য তিনি লন্ডনে যান, সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। সেখানে গিয়ে তিনি চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু ইংরেজদের হাতের পুতুল হয়ে তিনি কাজ করবেন না। তার জন্য তিনি 1921 সালে সেই চাকরিটি ছেড়ে দেন এবং ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে আসার পর তার চিত্তরঞ্জন দাসের সাথে সাক্ষাৎকার হয়। তার নির্দেশ অনুযায়ী সুভাষচন্দ্র বোস খরাজ এবং ফোরবোর্ড সংবাদপত্রের সম্পাদন করেন। সেখানে তিনি ইংরেজদের অত্যাচারের এবং নীতির বিরুদ্ধে লেখা করতেন। তার লেখার ফলে ভারতের যুবকদের মনে আজাদির রস লেগে যায় এবং পরবর্তীকালে নেতাজিকে কংগ্রেস পার্টিতে যোগদানের জন্য আবেদন আসে। তিনি অসহযোগ আন্দোলনে ভাগ নিয়েছিলেন। 1923 সালে সুভাষচন্দ্র কংগ্রেস যুবা মোর্চার রাষ্ট্রীয় পদে নিযুক্ত হন। একদিকে সুভাষচন্দ্র বসুর সংবাদপত্র দিনের পর দিন লোকপ্রিয় হয়ে উঠেছিল এবং যুবকদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে রাষ্ট্রীয়বাদী আন্দোলন করার ইচ্ছা আরও প্রবল হতে থাকে। এর ফলে ইংরেজরা অত্যন্ত চিন্তিত ছিল, কিন্তু তারা চেয়েও কিছু করতে পারেননি, কারণ নেতাজির সংবাদপত্র সবসময় তথ্যের আধারে লেখা হতো। তাই তারা চেয়েও এই পত্র বন্ধ করতে পারেননি। এই সময় ইংরেজ দ্বিতীয় পথ অবলম্বন করে এবং 1923 সালে ক্রান্তিকারী আন্দোলনের সাথে সমন্বিত বলে সুভাষচন্দ্রকে বর্মার মান্ডাল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যা সেই সময় ছিল রোগের এবং অভাবের ঘর। এই সময় নেতাজির শরীর খুবই খারাপ হয়ে পড়ে। এই কারাগার নেতাজির সাহস এবং তেজ কোনো কিছুই কিন্তু ভাঙতে পারেননি। পরবর্তী মুহূর্তে তিনি কারাগার থেকে বেরিয়ে স্বতন্ত্রতা লড়াই আরও বেশি করে জোর দিয়ে শুরু করেন। 1930 সালে কংগ্রেসের মহাসচিব এবং কলকাতার মেয়র হিসেবে নির্বাচন করা হয়। এই সালেই তিনি সবিনয় অবজ্ঞা আন্দোলনে ভাগ নিয়েছিলেন, যার ফলে তাকে ইংরেজ গ্রেপ্তার করে ফেলে। 1931 সালে তার শরীর খারাপ হতে থাকে, তাই তাকে চিকিৎসার জন্য অস্ট্রিয়া পাঠানো হয়। অস্ট্রিয়াতে তার সাক্ষাৎকার হয় বল্লভভাই প্যাটেলের বড় ভাই বিঠ্ঠলভাই প্যাটেলের সাথে। সেখানে তিনি অসুস্থ ছিলেন, তখন নেতাজি তার দেখাশোনা করেন, ফলে তিনি খুশি হয়ে তার অন্তিম সময়কালে তার নিজের সম্পত্তির এক ভাগ দেশের জন্য নেতাজির নামে করে দেয়। কিন্তু সর্দার পটেল এই ব্যাপারটি পছন্দ করেননি, তাই তিনি তাদের মধ্যে বিবাদের সৃষ্টি করেন এবং সর্দার প্যাটেল নেতাজির নামে কেস করে দেয়। সর্দার প্যাটেল এবং নেতাজির গন্তব্য এক হলেও তাদের সেখানে যাওয়ার পথ ছিল আলাদা, তাই তাদের মধ্যে সবসময় মতবাদ লেগেই ছিল। 1930 সালের দশকে নেতাজি অনেকবার জেলে গিয়েছিলেন। তিনি প্রায় 11 বার সে সময় জেলে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে শুধু লক্ষ্য ছিল একটাই, যে দেশের স্বাধীনতা। নেতাজি বিদেশে গিয়ে অনেক বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করত, স্বতন্ত্রতার জন্য তাদের সাহায্য পেত। মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্রের মধ্যে অনেক মতবাদ ছিল, কারণ মহাত্মা গান্ধী ছিলেন অহিংসাবাদী আর নেতাজি ছিলেন প্রতিবাদী। নেতাজি বলতেন আজাদি হতে হয়ে গেলে তাকে ভিক্ষা করে পাওয়া যাবে না, তা ছিনিয়ে নিতে হবে। 1939 সালে নেতাজি কংগ্রেস পদ থেকে নিজেকে সরিয়ে ফেলেন, কারণ সেখানে নেহেরু এবং গান্ধীজির মধ্যে যে সম্পর্ক ছিল তার মধ্যে নেতাজির কথাবার্তা খুব একটা গুরুত্ব পেত না। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি জানতেন যে এটাই সেই সময় যার মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করতে পারবে, তাই তিনি কারাগারে থাকতে চাননি এবং আমরণ অনশনের কথা করেন। ফলে তার শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং ব্রিটিশ শাসকরা তার এই কঠোর
জেদের জন্য তার কাছে হার মেনে নেয় এবং তাকে কারাগার থেকে বার করে নিজের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখানেই তাকে নজরবন্দি করে রাখা হয়, যেখানে ব্রিটিশ পুলিশেরা রাত দিন তার উপর নজর রাখত। এই সময় নেতাজি তাদের জানায় যে সে একান্তে বসবাস করতে চায়, তাই সে কিছুদিন একাই থাকবে এবং ব্রিটিশ পুলিশেরা যেন তার সাথে দেখা সাক্ষাৎ করতে না আসে। আসলে এটি নেতাজির একটি পরিকল্পনা ছিল। নেতাজি এই কিছুদিনের মধ্যে নিজের দাড়ি বাড়িয়ে, পোশাক পরিবর্তন করে, তার চেহারা বদলে ব্রিটিশ পুলিশদের হাত থেকে বাঁচার জন্য এই পরিকল্পনা করেছিলেন। 17ই জানুয়ারি সে পাঠানি স্যুট পরে নিজের চেহারা বদলে ফেলে এবং ঘর থেকে পালিয়ে যায় আফগানিস্তান এবং সেখানে গিয়ে বোবা এবং কালা এর অভিনয় করে সোভিয়েত সংঘের সীমাতে গিয়ে মস্কোতে অরল্যান্ডো ম্যাজিস্ট্রেটের বেশ ধারণ করে নকল পাসপোর্ট করিয়ে আফগানিস্তানের বর্ডার পার করেন। মস্কো থেকে পৌঁছে নেতাজি জার্মানির সাথে হাত মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেন। তার জন্য তিনি হিটলারের সাথে দেখা করতে যান। হিটলার নেতাজির সম্পর্কে আগে থেকেই অনেক কথাবার্তা শুনে রেখেছিলেন, তাই তিনিও নেতাজির সাথে দেখা করার জন্য উৎসাহ ছিলেন। 29শে মে 1942 সালে নেতাজির সাথে প্রথম হিটলারের সাক্ষাৎকার হয়। এই সাক্ষাৎকার খুবই আশ্চর্যজনক ছিল, কারণ এই সাক্ষাৎকারে হিটলার নিজে দেখা করতে আসার আগে তার অনেক বহুরূপীকে নেতাজির কাছে সাক্ষাৎকারের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু নেতাজি তাদের প্রত্যেককে চিনে ফেলেন। এর ফলে হিটলার নেতাজির এই প্রতিভা দেখে তার প্রতি খুবই প্রসন্ন হয়েছিলেন। তুমি তোমার ভারতীয় সেনাদের নিয়ে ব্রিটিশদের উপর হামলা করো, কারণ সেই সময় ভারত ব্রিটিশ শাসকের দল ছিল। যদি তা বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ব্রিটিশ সেনা হেরে যাবে। কিন্তু হিটলার বলল, আমি ব্রিটেনে এদের উপর হামলা করে এদের দুর্বল করছি, তুমি ভারতে হামলা করো। এবং হিটলার এই সাক্ষাৎকারের সম্মানে জার্মানিতে বন্দী 4000 ভারতীয়দের মুক্ত করে দেয়। জাপানের প্রধানমন্ত্রীর তোশো হিদেকির সাথে নেতাজির সাক্ষাৎ করানোর নিশ্চয়তা করে হিটলার এবং তাকে বান্ডুবি থেকে সুমাত্রা পাঠানো হয়। এইভাবে নেতাজি সাবমেরিনে যাওয়া প্রথম ভারতীয় হয়। সুমাত্রা থেকে টোকিওতে যায়, যেখানে তোশো তাকে সমর্থন জানায় এবং ভারতীয় কারারুদ্ধদের ছেড়ে দেয় এবং এই সেনাদের সাথেই নেতাজি এখানে আজাদ হিন্দ ফৌজের নির্মাণ করেন। নেতাজির এই সেনা সিঙ্গাপুর, বর্মা, মণিপুরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জাপান সেই যুদ্ধে জয়ী হয়ে যায়, যার ফলে জাপান খুশি হয়ে না শুধুমাত্র আজাদ হিন্দ ফৌজ করার হাতিয়ার এবং ফান্ড দান করে, বরঞ্চ তাকে তার মিত্র রাষ্ট্রের সাথে মিলিটারি বেস তৈরি করার জন্য অনুমতি ও জায়গা দেয়। এর মাঝেই রাসবিহারী বোস নেতাজিকে সিঙ্গাপুর আসার নিমন্ত্রণ জানায়। 2 জুলাই 1943 সালে নেতাজি সিঙ্গাপুর গিয়েছিলেন। রাসবিহারী বোস ইস্তফা দিয়ে নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের অধ্যক্ষ বানিয়েছিলেন। ভারতকে ব্রিটিশ শাসক থেকে মুক্ত করার জন্য এই সব বিদেশে থাকা ভারতীয়দের পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। 21শে অক্টোবর 1943-এ সিঙ্গাপুরে এক ঐতিহাসিক সভা আয়োজিত হয়েছিল, যেখানে উনি আজাদ হিন্দ সরকার ও ভারতীয় রাষ্ট্রীয় দলের কথা বলেন এবং প্রথম ওই সভায় তিনি বলেন, দিল্লি চলো এর আওয়াজ দেন। ভারতের স্বাধীনতার জন্য এক নতুন শক্তি প্রেরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 3 বছর ধরে নেতাজি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব করেন, ফলে ইংরেজরা নেতাজির নাম শুনলেই ভয়ে কাঁপত। আজাদ হিন্দ ফৌজ ভারতে পা রাখে এবং আজাদ হিন্দ সরকার গঠন হয়, যা সম্পূর্ণরূপে স্বাধীন ছিল। নেতাজির ভাষণ শুনে হাজার হাজার যুবকের মনে স্বাধীনতার জন্য এক চিঙ্গারি লেগে যায়, যার ফলে অনেকেই সেই আজাদ হিন্দ ফৌজে যোগদান করে। নেতাজির ভাষণের ফলে ভারতের স্বাধীনতার আন্দোলন আরও জোর কদমে শুরু হয় এবং 2 বছরের মধ্যে ভারত স্বতন্ত্র দেশ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজাদি দেখার আগেই তিনি মারা যান অথবা গুমনামি বাবা হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মধ্যে থেকেই তার নিজের কাজ কর্মরত করে যান। এই বিষয়ে সঠিক তথ্য আমরা জানি না এবং আমরা যেটুকু জানি সেটুকু তথ্য যদি আপনাদেরকে জানতে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। रास्ते में आएगी भूख, प्यार, तकलीफें, विपदें, मौत। कोई नहीं कह सकता है जिन लोग इस जंग में शरीक होंगे उनसे कितने लोग निकलेंगे जिंदा होगा। कोई बात नहीं है हम जिंदा रहेंगे या तो मरेंगे, कोई बात नहीं है। बात कोई सही बात यह है, अहम बात यह है आखिर में हमारी कामयाबी होगी, हिंदुस्तान आजाद होगा।